রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 3। এই পার্ট 3 তে যে নিয়মগুলো আমরা আজকে আলোচনা করব এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রুলস। এইগুলো আমরা পড়লে আমরা রাইট ফর্মস অফ ভার্ব পারবো, কম্পারেটিভ সেন্টেন্স পারবো, কারেকশন পারবো, বা অন্যান্য মনে করো যে আমাদের একের দাগে যে গ্যাপ ফিলিং করে উইথ ক্লোজ সেগুলো পারবো। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। একটু খেয়াল করি আমরা সবাই, মোস্ট ইম্পর্টেন্ট রুলস এগুলো, এবং বারবার কনফিউজ করে দেয় এই নিয়মগুলো আমাদেরকে। তো প্রথম 11 নম্বর বলছে কি টু ছাড়া, টু একটা প্রিপজিশন আমরা সবাই জানি, এই টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কি হয়? টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে টুর পরে কি হয়? টুর পরে ভার্ব অন হয়, কিন্তু টুর পরে ভার্ব অন হয়। আর টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তবে ব্যতিক্রম ধর্মে কিছু টু আছে, ব্যতিক্রম ধর্মে কিছু টু আছে যাদের পরে সর্বদা কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তার মানে আমাদের প্রথমে বলছে যে টুর পরে ভার্বের 1 নম্বর হয় বেস ফর্ম হয়, আর টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবার কিছু ব্যতিক্রম টু আছে তাদের পরে আবার আইএনজি যোগ হয়। তো প্রথম আমরা উদাহরণটা পড়ে আসি। প্রথমটা দেখো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম টু বাই এ পেন। তাহলে টুর পরে কি বলছিল? টুর পরে ভার্ব ওয়ান। তাহলে এর আনসার হলো বাই, যেটা আছে ওটা হয়ে যাবে। আমি বাজারে গিয়েছিলাম টু বাই এ পেন, কলম কিনতে, কলম কিনতে। এরপরে বলছিল যে টু ছাড়া সকল প্রিপজিশন মানে অন্য প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আই ওয়েন্ট টু মার্কেট ফর, এখানে ফর প্রিপজিশন বাই, এখানে আনসার কি হবে? বাইং, ফর বাইং এ পেন, কলম কেনার জন্য। এখানে টু মানে কি? তে, আমি কলম কিনতে বাজারে গিয়েছিলাম, আর এখানে হলো কি? কলম কেনার জন্য বাজারে গিয়েছিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমরা টু বাদে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টুর পরে কি হয়? ভার্ব অন বেস ফর্ম। এরপরে আমাদের তবে ব্যতিক্রম ধর্মী কিছু টু আছে যাদের পরে কি হয়? আইএনজি যোগ হয়। সেই একটা লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, শুধু টু না কিন্তু লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজ, উইথ আ ভিউ টু, এর একটা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, রিসোর্ট টু, বিভার প্লাস ইউজ টু, বিভার প্লাস ইউজ টু, শুধু ইউজ টু না, ওর আগে একটা বিভার, অর্থাৎ এই অ্যামিজার ওয়াজারের পরে আই ওয়াজ ইউজ টু এরকম হতে পারে, বা আই ইউজ টু হতে পারে। তো এখন এরকম যখন টু থাকবে সেই টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই একই উদাহরণ দেখো, আই ওয়েন্ট টু মার্কেট টু, না এর আগে উইথ এ ভিউ টু আছে। এখন আমাদের কি হবে? এখানে বাইং এ পেন, উইথ এ ভিউ টু বাইং এ পেন। কথা বুঝছো? ক্লিয়ার সবার? তাহলে আমরা শব্দগুলো একটু সবাই একটু পড়ি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, হ্যাবিচুয়েটেড টু, রিসোর্ট টু, বি ইউজ টু, বিভার প্লাস ইউজ টু। আর একটা আছে গেট হতে পারে, গেট ইউজ টু হতে পারে। এদের পরে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা বিষয়টা কি হবে বুঝতে পারছি? এখানে আমরা ইউজ টু একটা পার্থক্য আমি তোমাদেরকে একটু করাচ্ছি, খেয়াল করো। ইউজ টু থাকলে আমাদের ভার্ব ওয়ান হয়, কারণ ইউজ টু আমরা একটা মডেল ভার্বে পড়ে আসছি। মনে করো তো মডেল ভার্বে ইউজ টু আছে কিনা? আই ইউজ টু প্লে, আই ওয়াজ ইউজ টু প্লে। এই যে দুটো প্লে, এই দুইটার আগে টু আছে, একটা টু, এখানে আমাদের কি হবে? ভার্ব ওয়ান হবে। কেন হবে? এখানে শুধু ইউজ টু, ইউজ টু হলো মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, তাই এখানে প্লে হয়ে যাবে। কিন্তু এই ইউজ টুর পরে আইএনজি যোগ হবে। কেন হবে? দেখো, এই ইউজ টু এবং সাবজেক্টের মাঝে কোনো ভার্ব ছিল না, কিন্তু এই ইউজ টু এবং সাবজেক্টের মাঝে একটা অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ বি ভার্ব আছে না? যার কারণে আমাদের এখানে প্লেইং হবে। তাহলে আমরা যদি কোথাও ইউজ টু দেখি, দেখবো ইউজ টু এবং সাবজেক্ট, ইউজ টুর আগে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, অ্যামিজার, বজার, এগুলো আছে কিনা। যদি থাকে তখন কি করবো? আইএনজি যোগ করে দেবো। এরপরে 12 নম্বর বলছে কি দেখো, যে গ্যাপ এর পরে বাই বা অ্যাস থাকলে ভিতরি হয়। গ্যাপ এর পরে বাই বা অ্যাস থাকলে কি হয়? ভার্বের 3 নম্বর রূপ হয়। এখন ভার্বের 3 নম্বর কি শুধু শুধু বসে? কি লাগে ওর সাথে? হ্যাঁ, অক্সিলারি ভার্ব বা বিভার্ব লাগে। তো দেখো, হি কনসিডার, এই যে হি কনসিডার অ্যাজ এ ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হয়। এই যে অ্যাজ আছে না, তাহলে অবশ্যই এই ভার্বকে আমাদের ভিতরি করতে হবে। তাহলে ভিতরি হলো কনসিডার, কিন্তু এর আগে আমরা ইজ বা
যে কোনো একটা দেবো টেন্স নিয়ে হিসাব হিসাব করে, যেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, সেই হিসাব করে আমরা লিখবো হি ইজ কনসিডার্ড অ্যাজ এ ক্যাপ্টেন, অথবা হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হয়েছিল। বাই বাই আজ আমরা বুঝলাম। হোয়াইল গুরুত্বপূর্ণ একটা বিষয়, হোয়াইল এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, হোয়াইল এর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তবে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে হোয়াইল এর পরে আইএনজি হবে শিওর। যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ওই আইএনজি যুক্ত আগের অংশে একটা অক্সিলারি ভার্ব দেবো। উদাহরণ আমরা সেই হোয়াইল, দেখো এর পরে সাবজেক্ট আছে, সরাসরি গো, তাহলে আনসার হবে কি হোয়াইল গোয়িং। হোয়াইল গোয়িং টু মার্কেট আই স এ স্নেক, বাজারে যাওয়ার সময় সাপ দেখেছিলাম। পরে হোয়াইল দেখো গো আছে, কিন্তু এর আগে একটা সাবজেক্ট আছে, এখানে কিন্তু সাবজেক্ট ছিল না, এখানে সাবজেক্ট। এই ক্ষেত্রে এখানে হবে কি আই ওয়াজ গোয়িং। এখন প্রশ্ন হলো যে অ্যামিজার থেকেও তো দিতে পারি আমরা, না ওয়াজার থেকে কেন দেবো? এখন আমরা ওইটা পরবর্তী অংশে দেখবো, দেখো সির পাস্ট টেন্স স আছে, পাস্ট টেন্স, ওইটা আমরা নির্ণয় করবো এই পাশে থেকে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, বুঝতে পেরেছো? এখানে যদি সি থাকে তাহলে অ্যামেজার থেকে আই এখানে লিখতে পারি আই অ্যাম গোয়িং টু মার্কেট, অথবা এখানে পাস্ট টেন্স আছে তাই আমরা কি করছি ওয়াজ গোয়িং টু, বুঝছো? কিছু গুরুত্বপূর্ণ শব্দ যাদের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়, কিছু গুরুত্বপূর্ণ শব্দ, আমরা একটা ফর্মুলা, খুব শর্টকাট একটা ওয়ে, এসএমএস হাউ আর ইউ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এসএমএস হাউ আর ইউ, দেখো আর ইউটা দেখো শুধুমাত্র আর, কিন্তু আর এ আর ই না, আর ওয়াই ও ইউ না, এই এদের পরে সবসময় কি হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হলো আমরা কিছু একটা শর্ট ফর্ম লিখলাম, এদের মানে ফুল মিনিংস আছে। এসতে হলো স্টার্ট, এমতে মাইন্ড, এসতে স্টপ। তাহলে এসএমএস এর ফুল মিনিং আমরা একটু মুখস্থ করে, স্টার্ট মাইন্ড স্টপ। এসএমএস এর ফুল মিনিং স্টার্ট মাইন্ড স্টপ, মুখস্থ থেকে সবার। হাউ এর থেকে দেখো হেল্প, এইচ থেকে হেল্প, ওতে ওয়ান, আর ডব্লিউ তে ওথ, আর তে রিমেম্বার, ইউ তে ইউজ। এই শব্দগুলো যখন আমাদের কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে, কোনো গ্রামারে আসবে, তাদের পরে যদি ভার্ব থাকে, কি থাকে ভার্ব, ওই ভার্বের সাথে আমরা কি করব আইএনজি যোগ করব। ওই ভার্বের সাথে আমরা কি করব আইএনজি। ভার্ব হওয়া লাগবে কিন্তু শর্ত, নাউনটির সাথে আইএনজি যোগ হয় না। ওকে, তো স্টপ আছে ইজ রাইট, তাহলে কি হবে এখানে স্টপ রাইটিং, স্টপ রাইটিং, স্টপ ওয়ার্কিং, স্টার্ট গোয়িং। স্টার্ট দিতে পারি আমরা, যে কোনো একটা হতে পারে, এখানে আমাদের যে কোনো একটা শব্দ হবে, তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবার 15 নম্বরে বলছে ইন্ট্রোডাক্টরি দিয়ার। ইন্ট্রোডাক্টরি কি জিনিস? যখন কোনো বাক্যে সাবজেক্ট থাকে না, আমরা সাবজেক্ট হিসেবে সেই বাক্যটাকে শুরু করি দেয়ার দিয়ে, কিন্তু এই দেয়ার মানে কোনো অর্থ থাকে না, সেখানে দেয়ারের কোনো অর্থ থাকে না। আমরা জানি দেয়ার মানে সেখানে, কিন্তু ইন্ট্রোডাক্টরি হিসেবে যখন বাক্যের প্রথমে দেয়ার ব্যবহৃত হবে, তখন দেয়ারের পরে যখন ভার্ব বসবে, তখন সেই দেয়ারের কোনো অর্থ হয় না। কোনো নির্দিষ্ট স্থানে কোনো কিছু আছে বা নেই এমন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি। আমরা বলতে পারি যে মাঠের ভিতরে একটা গরু আছে, তাহলে মাঠের ভিতরে গরু আছে। এখন মাঠ কি সাবজেক্ট? মাঠটা একটা স্থান, আর সাবজেক্ট কি যে বাক্যে কাজ করে। তো এখানে আমাদের এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করবো বাক্যটা, দেয়ার কিন্তু অর্থ নেই। এখন এই ক্ষেত্রে বলছে যে দেয়ারের পরে ভার্ব সর্বদা পরবর্তী, তার মানে ভার্বের পরে আর একটা নাউন থাকবে, সেই নাউন অনুসারে আমাদের ভার্ব বসাতে হবে। সেই নাউনটা কি জিনিস আমরা একটু খেয়াল করি। দেয়ার বি, বি মানে আমরা জানি অ্যামেজার অজার থেকে হবে। এ হাই স্কুল, কয়টা হাই স্কুল? একটি হাই স্কুল, তাহলে এখানে আমরা এখানে ভার্ব বসাবো সিঙ্গুলার ইজ, দেয়ার ইজ, এখানে হবে কি ইজ, দেয়ার ইজ। এবার সেম প্রশ্ন, দেয়ার বি 5 কাউস, কয়টা কাউ? 5টা, প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো আর, দেয়ার আর 5 কাউস ইন দ্য ফিল্ড। এরপরে সবচেয়ে বহুল ব্যবহৃত ইফ এর নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসে। ইফ এর পরে আমরা মনে রাখবো, ইফ এর পরে আমরা, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা ওদেরকে বলে নেই, আমরা জানি ফিউচার টেন্সে শ্যাল উইল ব্যবহার হয়। এই শ্যাল উইল এর ব্যবহার হলো, শ্যাল আমাদের ফার্স্ট পারসনে বসে, আর সব জায়গায় কি বসে উইল বসে। এই কারণে আমরা সব জায়গায় উইল ব্যবহার করব, শ্যাল ব্যবহারটা আমরা বাদ দিয়ে দেবো। যার কারণে আমরা শ্যাল যদি উইল ব্যবহার করতে চাই যে এমন জায়গায় শ্যাল ব্যবহার করে ভাব বসে, কেন শ্যাল বসে না, এই কারণে আমরা শ্যালটা বাদ দিয়ে দেবো। প্রশ্ন যদি কোথাও শ্যাল থাকে আমরা সেটা ঘুরাই উইল লিখবো, বুঝছো? এখন ইফের পরে যদি ভার্ব ওয়ান হয় তাহলে আমরা লিখবো উইল প্লাস ভার্ব ওয়ান, ওখানে তুমি শ্যাল দিতে পারবা, কিন্তু শ্যাল শব্দে বসবে না। ইফের পরে যদি ভার্ব টু হয় তাহলে লিখবা উড প্লাস ভার্ব ওয়ান। ইফের পরে যদি ভার্ব থ্রি হয় তাহলে লিখবো উড হ্যাভ প্লাস ভি থ্রি। ইফের পরে ভার্ব ওয়ান হলে কি লিখবো আমরা উইল প্লাস ভার্ব ওয়ান। ইফ ইউ কাম, এই এক নম্বর না, অ্যান্সার হতে পারে কি আই উইল গো, আই উইল গো।
উইল গো। সেম প্রশ্ন, ইফ ইউ কামের জায়গায় কেম হয়ে গেছে, এখন কি লিখবো? আই উড গো। যদি এখানে থাকে ইফ ইউ হ্যাড কাম, তখন তুমি লিখবা কি? আই উড হ্যাভ, হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ গন। বুঝতে পেরেছো? আশা করি আমাদের রাইট ফর্মস অফ ভার্ব এর উপরে যে শর্টকাট কিছু নিয়ম, সংক্ষিপ্ত ভাবে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ছিল, সেগুলো আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো করলে আমাদের অধিকাংশ হয়ে যাবে, অধিকাংশ এই গুলো পড়লে অধিকাংশ যেগুলো আসে ক্যাপচার হয়ে যাবে।